আজকে আমরা পড়ব ভারতের জলবায়ু সম্পর্কে, অর্থাৎ আমাদের দেশের জলবায়ু সম্পর্কে। আগে জানো আমাদের দেশের জলবায়ুর নাম কি, অর্থাৎ আমরা কোন জলবায়ুতে বসবাস করি। কোন জলবায়ুতে বসবাস করি? আমাদের দেশের জলবায়ুর নাম কি? কি নাম? লাল কালি দিয়ে আন্ডারলাইন করা আছে। কি নাম আমাদের দেশের জলবায়ু? ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। আমাদের দেশ যে জলবায়ুর অন্তর্গত সেই জলবায়ুর নাম কি হলো? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি এই মৌসুমী জলবায়ুর? খুব মন দিয়ে শুনবে। এটা ক্লাস 10 পর্যন্ত আছে। ক্লাস 10 কেন, যদি গ্র্যাজুয়েশন না করো সেখানেও গিয়েও পড়বে, অবশ্য তার আগে ততদূর যেতে হবে। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য খুব মন দিয়ে শুনো। মৌসুমী একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে ঋতু। মৌসুমী শব্দের অর্থ কি? কি বললাম? মৌসুমী শব্দের অর্থ ঋতু। মৌসুমী শব্দের অর্থ কি? মৌসুমী শব্দের অর্থ ঋতু। মৌসুমী শব্দের অর্থ কি পেলাম? ঋতু। এই মৌসুমী বায়ু ঋতু ভিত্তিতে দুটি বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। আমার কথা মন দিয়ে শোনো, প্রত্যেকটা লাইন বইতে আছে, বই পড়লেও সব পেয়ে যাবে। মৌসুমী শব্দের অর্থ কি পেলাম? ঋতু। তারপরে কি বললাম? এই মৌসুমী বায়ু ঋতু ভিত্তিতে দুটো বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। বুঝতে পেরেছো কি বললাম? দুটো বিপরীত দিক থেকে প্রবাহিত হয়, অর্থাৎ শীতকালে যে দিক থেকে বায়ু প্রবাহিত হয় গ্রীষ্মকালে ঠিক তার বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হয়। শীতকালে যে দিক থেকে বায়ু প্রবাহিত হয় গ্রীষ্মকালে ঠিক তার বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হয়। বোঝা গেল মৌসুমের প্রধান বৈশিষ্ট্য? মৌসুমের প্রধান বৈশিষ্ট্য কি বললাম? শীতকালে যে দিক থেকে বায়ু প্রবাহিত হয় গ্রীষ্মকালে ঠিক তার বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ু প্রবাহ মৌসুমী বায়ুর প্রধান বৈশিষ্ট্য। দেখো শীতকালে এই দিক থেকে ভারতে বায়ু প্রবাহিত হয়, উত্তর পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয়। শীতকালে কোন দিক থেকে বায়ু প্রবাহিত হয়? উত্তর পূর্ব দিক থেকে। আমরা জানি ম্যাপের উপরের দিকটা উত্তর দিক, ডান দিকটা পূর্ব দিক। তাহলে শীতকালে কোন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে? উত্তর পূর্ব দিক থেকে। আর গ্রীষ্মকালে প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম দিক থেকে। তাহলে দুদিক থেকে বায়ু প্রবাহিত হলো। বুঝতে পারলে? দুটো দিক থেকে বায়ু প্রবাহিত হলো। শীতকালে একদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে, গ্রীষ্মকালে ঠিক তার বিপরীত। শীতকালে কোন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে? কি নাম এই দিকটা? উত্তর পূর্ব। আর গ্রীষ্মকালে কি নাম হবে? দক্ষিণ পশ্চিম। তাহলে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবাহিত হয়, শীতকালে উত্তর পূর্ব মৌসুমে প্রবাহিত হয়। তাহলে শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ু প্রবাহ কোন জলবায়ু বৈশিষ্ট্য? মৌসুমী জলবায়ু প্রধান বৈশিষ্ট্য। বোঝা গেল? এবার তাহলে এই বৈশিষ্ট্য বুঝেছো? গ্রীষ্মকালে কোন দিক থেকে? দক্ষিণ পশ্চিম দিক থেকে। শীতকালে উত্তর পূর্ব দিক থেকে মৌসুমে প্রবাহিত হচ্ছে। শীতকালে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে বলে বায়ুটা স্থলভাগ দিয়ে প্রবাহিত হয়, স্থলভাগ থেকে প্রবাহিত হয়। ফলে এই বায়ুটাতে জলীয় বাষ্প বিশেষ থাকে না, ওই জন্য আমাদের দেশে শীতকালে বৃষ্টিপাত হয় না। কখন বৃষ্টিপাত হয় আমাদের দেশে? গ্রীষ্মকালে। মৌসুমী জলবায়ুতে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। এখন গরম না শীত? এখন কোন ঋতু চলছে? কোন ঋতু? বৃষ্টি হচ্ছে না প্রায় প্রতিদিনই?
তাই তো? তাহলে বর্ষাকাল। তাহলে বৃষ্টিপাত কখন হচ্ছে? যখন গরম আছে। তাহলে বৃষ্টিপাত কখন হয়? গ্রীষ্মকালে। মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি বললাম? শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ু প্রবাহ মৌসুমী বায়ুর প্রধান বৈশিষ্ট্য। তারপরে কি বলেছি? গ্রীষ্মকালীন বৃষ্টিপাত। কখন বৃষ্টিপাত হয় আমাদের দেশে? তাহলে মৌসুমী বায়ুর কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারছি বলো? শীত ও গ্রীষ্মকালে বিপরীতমুখী বায়ু প্রবাহ, অর্থাৎ শীতকালে যেদিক থেকে বায়ু প্রবাহিত হয় গ্রীষ্মকালে ঠিক তার বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হয়। আর গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় আর শীতকাল শুষ্ক। বোঝা গেল? মৌসুমী জলবায়ুতে বার্ষিক গড় উষ্ণতা, বার্ষিক গড় উষ্ণতা 30 থেকে 35 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? মৌসুমী জলবায়ুতে বার্ষিক গড় উষ্ণতা প্রায় 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বার্ষিক গড় বৃষ্টিপাত, কত বৃষ্টি হয় আমাদের দেশে? 150 থেকে 100 থেকে 150 সেন্টিমিটার। কত বৃষ্টিপাত হয়? 100 থেকে 150 সেন্টিমিটার পর্যন্ত। আমাদের দেশে কখন বৃষ্টিপাত হয়? কখন বৃষ্টিপাত হয়? বোর্ডে তো লেখাই আছে, দেখে দেখে পড়ো। কখন বৃষ্টিপাত হয়? গ্রীষ্মকালে। এই যে লেখা আছে না, গ্রীষ্মকালীন বৃষ্টিপাত। তাহলে বৃষ্টিপাত কখন হবে? গ্রীষ্মকালে। শীতকাল কেমন? শীতকাল শুষ্ক। বোঝা গেল? আর মোট বৃষ্টিপাতের 80% চলমান নিম্নচাপের দ্বারা হয়ে থাকে শৈলক্ষেপ পদ্ধতিতে। মোট বৃষ্টিপাতের 80% কি বললাম? মোট বৃষ্টিপাতের 80% চলমান নিম্নচাপের দ্বারা শৈলক্ষেপ পদ্ধতিতে ঘটে। বুঝতে পারলে? মোট বৃষ্টিপাতের 80% কি বৃষ্টিপাত? শৈলক্ষেপ বৃষ্টিপাত, তবে সেটা চলমান নিম্নচাপের দ্বারা। আরো কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি মৌসুমী জলবায়ু। যেমন ধরো বৃষ্টিপাতের ছেদ। কি বলবো বৃষ্টিপাতের ছেদ? কোন ঘটনাটাকে বলবো বৃষ্টিপাতের ছেদ? বৃষ্টিপাতের ছেদ। মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করেছে। প্রবেশ করার পর প্রথমের দিকে কিছু বৃষ্টিপাত হলো, তারপরে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল। অনেকদিন আবার কয়েকদিন আবার বৃষ্টিপাত হলো না। এই ঘটনাটাকে বলা হয় বৃষ্টিপাতের ছেদ। অর্থাৎ মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করেছে, তার সত্ত্বেও বৃষ্টিপাত হচ্ছে না। এই ঘটনাটাকে বলা হয় বৃষ্টিপাতের ছেদ। কোন ঘটনাকে বলবো বৃষ্টিপাতের ছেদ? মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করেছে, তবুও বৃষ্টিপাত হচ্ছে না। এই ঘটনাটাকে বলা হয় বৃষ্টিপাতের ছেদ। আরো কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি, যেমন খরা বন্যা।
খরা ও বন্যা কাকে বলবো? খরা বন্যা। খরা কাকে বলবো? যদি কোনো অঞ্চলে যে সময়ে যেরকম বৃষ্টিপাত হওয়ার কথা বা ঘটে থাকে তার থেকে যদি 40% কম বৃষ্টিপাত হয় তখন সেই পরিস্থিতিটাকে বলা হয় খরা। ধরো এই বর্ষাকাল, এই সময় গড়ে 150 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, কিন্তু যদি বৃষ্টিপাত না হয় তার 40% কম বৃষ্টিপাত ঘটে তাহলে সেই পরিস্থিতিটা হবে খরা। বোঝা গেল? কখনো কখনো মৌসুমী জলবায়ুর দ্বারা বা মৌসুমী বায়ুতে অনেক কম বৃষ্টিপাত ঘটে থাকে, যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা তার থেকেও অনেক কম বৃষ্টিপাত ঘটে, তখন সেই পরিস্থিতিটাকে বলা হয় খরা। আর কখনো কখনো প্রচুর বৃষ্টিপাত ঘটে যায়, তখন বন্যার সৃষ্টি হয়। তখন সেই পরিমাণ জল নদীর দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। বোঝা গেল? হঠাৎ করে ভারতে প্রবেশ করলো আর প্রচুর বৃষ্টিপাত ঘটালো, তখন কি সৃষ্টি হবে? বন্যা। আর কখনো ভারতে প্রবেশ করলো, যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা তার থেকেও 40% কম বৃষ্টিপাত হলো, তখন সেই পরিস্থিতিটাকে বলবো খরা। বোঝা গেল? প্রবেশ করলো ভারতে মৌসুমী বায়ু, অথচ বৃষ্টিপাত হলো না, এই পরিস্থিতিটাকে বলা হয় বৃষ্টিপাতের ছেদ। মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করলো অথচ বৃষ্টিপাত হচ্ছে না, এই পরিস্থিতিটাকে বলা হয় বৃষ্টিপাতের ছেদ। প্রবেশ করলো, বৃষ্টিপাত ঘটেছে, কিন্তু যতখানি হওয়ার কথা তার থেকে 40% কম বৃষ্টিপাত হয়েছে, তখন সেই পরিস্থিতিটাকে কি বলবো? খরা। মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করেছে আর প্রচুর বৃষ্টিপাত ঘটেছে, এত বৃষ্টিপাত হয়েছে যে আশেপাশে অঞ্চল জলে ডুবে গেছে, তখন সেই পরিস্থিতিটাকে কি বলবো? বন্যা। আশেপাশের অঞ্চল যদি জলে ডুবে যায় তখন সেই পরিস্থিতিটাকে বলবো বন্যা। তাহলে মৌসুমী জলবায়ুতে কখনো খরার সৃষ্টি হয়, কখনো বন্যার সৃষ্টি হয়। এবার আগমন আর প্রত্যাগমন হচ্ছে অনিশ্চিত। মৌসুমী বায়ু কবে ভারতে আসবে সেটা খুব অনিশ্চিত। আগমন ও প্রত্যাগমন অনিশ্চিত। অর্থাৎ মৌসুমী বায়ু কখন ভারতে আসবে সেটা আমরা আগে থেকে বলতে পারবো না। তবে একটা তারিখ আমি বোর্ডে লিখছি, এটাকে মাথায় রাখিও। মোটামুটি ভাবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। কি বললাম? জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। অর্থাৎ কি জানালো? জুন মাসের দ্বিতীয় সপ্তাহ বলে তারিখটা কত পাবো? 15 জুন। এই সময়টাতে মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে। মোটামুটি ভাবে এই সময়টাকে আগমনের সময় ধরা হয়, কিন্তু কোনো কোনো বছর এর থেকেও পরে আসে বা কখনো আগেও চলে আসে। মোটামুটি ভাবে স্বাভাবিক সময় ধরা হয় জুন মাসের দ্বিতীয় সপ্তাহে মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করবে। বোঝা গেল? তাহলে কবে আসবে সেটাও আমরা জানি না, আর কবে ফিরে যাবে সেটাও আমরা জানি না। এগুলো সবই মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য। আমি 5টা লিখেছিলাম, এরপরে এখানে 6টা, 7টা, 8টা আরো কিছু বলে যাব। তাহলে আগমন প্রত্যাগমন অনিশ্চিত। বোঝা গেল? বৃষ্টিপাতের আঞ্চলিক বিভিন্নতা দেখা যায়। আর কি বৈশিষ্ট্য দেখা যাবে? বৃষ্টিপাতের আঞ্চলিক বিভিন্নতা। বৃষ্টিপাতের আঞ্চলিক বিভিন্নতা। তার মানেটা কি? সব জায়গায় সমপরিমাণ বৃষ্টিপাত হয় না। কোথাও বেশি বৃষ্টি হয়, কোথাও কম বৃষ্টিপাত হয়। সব জায়গায় সমান বৃষ্টিপাত হয় না। ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? সবথেকে বেশি বৃষ্টিপাত ভারতের তথা পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? চেরাপুঞ্জিতে।
সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় ঘটে? পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় ঘটে? ভারতে সবথেকে বেশি বৃষ্টি কোথায় হয়? জায়গাটার নাম কি? চেরাপুঞ্জি। সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? চেরাপুঞ্জিতে। তাহলে সবথেকে কমের প্রশ্নটাও আসবে, ভারতের কম বৃষ্টিপাত কোথায় হয়? ভারতের সবথেকে কম বৃষ্টিপাত হয় লাদাখে। একটু ম্যাপে দেখো, দুটোকেই আমি দেখাবো, সবথেকে বেশি বৃষ্টি আর সবথেকে কম বৃষ্টি। ম্যাপের দিকে দেখো, এই যে রাজ্যটা রয়েছে, এই রাজ্যটার নাম হচ্ছে মেঘালয়। কি বললাম? এই রাজ্যটার নাম মেঘালয়। আমাদেরই একটা রাজ্য, যেমন পশ্চিমবঙ্গ একটা রাজ্য, তেমনি মেঘালয় একটা রাজ্য। এই মেঘালয় রাজ্যে, এই রাজ্যটার পশ্চিম দিকে একটা পাহাড় রয়েছে, পাহাড়টার নাম হচ্ছে গারো পাহাড়। আগের দিন গারো পাহাড়ের কথা বলেছিলাম না, গারো জনজাতি বসবাস করে। তো এইখানে রয়েছে গারো পাহাড়। গারো পাহাড়ের দক্ষিণ ঢালে হচ্ছে চেরাপুঞ্জি। এইখানে রয়েছে চেরাপুঞ্জি। সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত এই অঞ্চলে হয়। কি নাম বললাম এইখানটা? চেরাপুঞ্জি। কোন রাজ্যে? রাজ্যটার নাম কি? রাজ্যটার নাম কি বললাম? মেঘালয়। রাজ্যটার নাম মেঘালয়। ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে এইখানেতে, বোঝা গেল? আর সব থেকে কম বৃষ্টিপাত কোথায় হয় এটাও দেখে রাখো। সব থেকে কম বৃষ্টিপাত অর্থাৎ ভারতের শুষ্কতম অঞ্চল, সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের লাদাখ। এই দিকের যে অঞ্চলটা রয়েছে এটা হচ্ছে লাদাখ। এটা কি বললাম? লাদাখ। এখন আলাদা অঞ্চল হয়ে গেছে, কেন্দ্রশাসিত প্রদেশ লাদাখ। এটা হচ্ছে ভারতের শুষ্কতম অঞ্চল, অর্থাৎ সব থেকে কম বৃষ্টিপাত হয়। আর দ্বিতীয়, ওর পরে কম বৃষ্টিপাত ঘটে এই রাজস্থানের থর মরুভূমিতে। এটাও ভারতের একটা অন্যতম শুষ্ক অঞ্চল, বুঝতে পারলে? এটা হচ্ছে থর মরুভূমি, ভারতের একমাত্র মরুভূমি, শুধু বালি আর বালি, প্রচুর গরম, বৃষ্টিপাত হয় না। হচ্ছে এই অঞ্চলের নাম হচ্ছে থর। এটাও ভারতের একটা শুষ্কতম অঞ্চল। কিন্তু সব থেকে কম বৃষ্টিপাত হয় কোথায়? লাদাখে। আর সব থেকে বেশি বৃষ্টি কোথায় হয়? চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি কোন রাজ্যে রয়েছে? মেঘালয় রাজ্য। বোঝা গেল? তাহলে সব থেকে কম বৃষ্টিপাত কোথায় দেখতে পাবো সেটা শিখলাম আমরা। সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হবে সেটাও শিখলাম, বোঝা গেল? তাহলে বৃষ্টিপাত কি সব জায়গায় সমান হলো? ভারতে বৃষ্টিপাতের সমান বন্টন দেখা যায় না, বৃষ্টিপাতের অসম বন্টন দেখা যায়। তাহলে বৃষ্টিপাতের আঞ্চলিক বিভিন্নতা লক্ষ্য করতে পারবো। একইভাবে উষ্ণতারও আঞ্চলিক বিভিন্নতা লক্ষ্য করা যায়। ভারতের মানচিত্রে দক্ষিণ থেকে উত্তর দিকে যত যাব তত তাপমাত্রা কমতে থাকবে, বোঝা গেল? ভারতের উষ্ণতম প্রদেশ হচ্ছে থর মরুভূমি, একটু আগে দেখালাম ম্যাপেতে। থর হচ্ছে ভারতের উষ্ণতম, আর লাদাখটাই হচ্ছে ভারতের শীতলতম অঞ্চল, বোঝা গেল? লাদাখটাই ভারতের শীতলতম এবং শুষ্কতম, বোঝা গেল? শীতলও সবথেকে বেশি ঠান্ডা সেখানেই পড়ে, আর সবথেকে কম বৃষ্টিপাত লাদাখেই হয়। সবথেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে চেরাপুঞ্জিতে, আর সবথেকে বেশি গরম হচ্ছে রাজস্থান, থর মরু অঞ্চল, ভারতের উষ্ণতম অঞ্চল, বোঝা গেল? তাহলে কোথায় সবথেকে বেশি বৃষ্টি সেটা আমরা জানলাম, কোথায় সবথেকে কম বৃষ্টি হয় সেটা জানলাম, কোন জায়গাটা সবথেকে বেশি গরম সেটা জানলাম, আর কোন জায়গাটা সবথেকে বেশি শীতল সেটাও জানলাম। কোন জায়গাটা সবথেকে বেশি ঠান্ডা? ভারতের সবথেকে বেশি ঠান্ডা কোথায় পড়ে? লাদাখে। সবথেকে বেশি গরম কোথায় পড়ে? সবথেকে বেশি গরম রাজস্থানের থর মরুভূমি, বোঝা গেল? সবথেকে বেশি বৃষ্টি কোথায় হয়? মেঘালয়। সবথেকে কম বৃষ্টি লাদাখে হয়। আমাদের দেশ কোন জলবায়ুর অন্তর্গত? ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। বৈশিষ্ট্যগুলো বলেছি, 7-8টা বৈশিষ্ট্য বলেছি। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? এবার আমরা পড়ব মৌসুমী জলবায়ুতে ঋতু বৈচিত্র্য। আমাদের দেশের জলবায়ুকে আমরা কটা ঋতুতে ভাগ করতে পারি? কটা ঋতু?
কটা ঋতু গো? কি কি? কটা ঋতু গো বলতে পারবে? 4টে প্রধান ঋতু আর 2টো অপ্রধান ঋতু, মোট 6টা ঋতু। 4টে প্রধান ঋতু কি কি যেটা তোমরা পড়ে এসেছো এতদিন পর্যন্ত, ভূগোলে একটু রকম আলাদা হবে, কিন্তু একটা দুটো মিলবে। একটা হচ্ছে গ্রীষ্মকাল, ঋতুগুলোর নাম দেখো আগে। গ্রীষ্মকাল, শীতকাল। কটা ঋতু হলো? 2টো। আর 2টো কি কি? একটা হচ্ছে মৌসুমী বায়ুর আগমন কাল, মৌসুমী বায়ুর আগমন কাল, আগমন কাল এটা একটা ঋতু। আর 4 নম্বর ঋতু হচ্ছে মৌসুমী বায়ুর প্রত্যাগমন কাল, মৌসুমী বায়ুর প্রত্যাগমন কাল। কটা ঋতু হলো? 4টে। আমরা এই 4টে ঋতু সম্পর্কেই পড়বো এবং একটু ভালো করে পড়বো। কটা ঋতু পেলাম? 4টে ঋতু। এবার বলো গ্রীষ্মকাল কোন সময় থেকে কোন সময় পর্যন্ত গ্রীষ্মকাল? কোন মাস থেকে কোন মাস? বলো। এপ্রিল থেকে জুন। মার্চ থেকে জুন। মার্চ থেকে জুন। কতদিন পর্যন্ত গ্রীষ্মকাল? কোন কোন মাস নিয়ে গ্রীষ্মকাল? প্রশ্ন বোঝা যাচ্ছে? এরকমই প্রশ্ন হবে, কোন কোন মাস নিয়ে গ্রীষ্মকাল? মার্চ থেকে জুন। এবার মৌসুমী বায়ুর আগমন কাল জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস হলো মৌসুমী বায়ুর আগমন কাল। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল অক্টোবর আর নভেম্বর। শীতকাল রইল কি? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। কোন কোন মাস নিয়ে হলো গ্রীষ্মকাল? সবকটা লেখা আছে, মার্চ, এপ্রিল, মে, জুন। আচ্ছা মার্চটাকে বাদও দিতে পারো, অসুবিধা নেই। যদি বসন্তকাল পড়ি তাহলে ওটা আবার মার্চে ঢুকে যাবে, তাহলে এপ্রিল থেকে জুন হয়ে যাবে গ্রীষ্মকাল। বোঝা গেল? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হবে শীতকাল। জুলাই থেকে সেপ্টেম্বর হবে মৌসুমী বায়ুর আগমন কাল। আর অক্টোবর নভেম্বর মাস হবে মৌসুমী বায়ু প্রত্যাগমন কাল। এবার দেখো এটা মুছছি আমি। মৌসুমী বায়ুর আগমন কোন দিক দিয়ে ঘটে? আগমন কালে বলেছি আমরা দক্ষিণ পশ্চিম দিক থেকে আগমন ঘটে। বুঝতে পারলে? কোন দিক দিয়ে আগমন ঘটবে? দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ুর আগমন ঘটছে। কোন সময়টা আগমন কাল বলেছি? কোন সময়কালটা? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ম্যাপের দিকে দেখো, এটা হচ্ছে আগমন কাল। এই সময় প্রবেশ করছে। দেখো 2টো শাখা। এদিকে কোন সাগর রয়েছে? বঙ্গোপসাগর। এদিকে রয়েছে আরব সাগর। তাহলে মৌসুমী বায়ুর আগমনকারী মৌসুমী বায়ুর 2টো শাখা পেলাম, একটা আরব সাগরীয় শাখা আর একটা বঙ্গোপসাগরীয় শাখা। বোঝা গেল? এই 2টো শাখা ভারতে প্রবেশ করছে। এই দিকে আমরা পার্বত্য অঞ্চল পড়েছিলাম, খেয়াল আছে তো? পার্বত্য অঞ্চল, হিমালয় পার্বত্য অঞ্চল। এই মৌসুমী বায়ু গিয়ে ধাক্কা খাচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলে আর প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে। বুঝতে পারলে? হিমালয় পর্বতে বাধা পেয়ে আগমনকারী মৌসুমী বায়ু প্রচুর বিস্ফোরণ ঘটায়। এই পশ্চিম উপকূল বরাবর একটা পর্বত রয়েছে যার নাম পশ্চিমঘাট পর্বত। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকারী শাখা পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই ঢালটাতে প্রচুর বৃষ্টিপাত হবে আর এই ঢালটাতে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হবে। এই ঢালটাতে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হবে, তাই এই ঢালটাকে বলা হয় বৃষ্টি ছায়া অঞ্চল। তাহলে একটা বৃষ্টি ছায়া অঞ্চলের নাম পেলাম কি? পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল।
কম বৃষ্টিপাত হয়, তাই তাকে বলা হচ্ছে বৃষ্টি ছায়া অঞ্চল। কি নাম বললাম? বৃষ্টি ছায়া অঞ্চল। কাকে বলবো বৃষ্টি ছায়া অঞ্চল? উদাহরণ হিসাবে যদি বলি পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালটা, কিন্তু পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়, কারণ আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতে বাধা পায়, বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়। বোঝা গেল? আগমনের সময় দেখলে কোথায় বৃষ্টিপাত বেশি হচ্ছে সেটা দেখে রাখলে। আর একটা জিনিস দেখে রাখো, এই আরব সাগরীয় শাখা এবং বঙ্গোপসাগরীয় শাখা এই দুটোর মধ্যে না অনেক সময় সংঘর্ষ ঘটে। সংঘর্ষ ঘটে উত্তরাখণ্ড বলে রাজ্যতে, এদিক থেকে এই শাখাটা গেল, অনেক সময় এদিক থেকে এই শাখাটাও গিয়ে পৌঁছায়। এই দুটো শাখা এই অঞ্চলটাতে সংঘর্ষ বাঁধে, প্রচুর বৃষ্টিপাত ঘটে। তো তখন তাকে আমরা বলি ওই মেঘ ভাঙা বৃষ্টি। প্রচুর বৃষ্টিপাত ঘটে, দুটো বায়ুর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়, প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই উত্তরাখণ্ডের এই অঞ্চলটাতে প্রতি বছরই প্রায় বন্যার সৃষ্টি হয়। বোঝা গেল? তাহলে আজকে আমরা কি পড়লাম? মৌসুমী জলবায়ু ঋতুগুলো পড়লাম। আচ্ছা, এখন বৈশিষ্ট্য বলে দিই। গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে তাপমাত্রা মোটামুটি ভাবে তোমার 35 থেকে 40 ডিগ্রি থাকে, কোনো কোনো জায়গায় আরো একটু বেশি হয়ে যায়। গ্রীষ্মকালে প্রথমের দিকটাতে সেভাবে বৃষ্টিপাত হয় না যতক্ষণ না মৌসুমী বায়ু আগমন ঘটছে, কিন্তু যখন মৌসুমী বায়ুর আগমন ঘটে গেল তখন বৃষ্টিপাত শুরু হয়ে যায়। তবে গ্রীষ্মকালে স্থানীয়ভাবে নিম্নচাপের দ্বারা কিছু বৃষ্টিপাত ঘটে, নামটা মুখস্থ করবে, নাম আমি দিচ্ছি এখানে দেখো ভালো করে। স্থানীয়ভাবে নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত ঘটে। এই বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এটা হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এইখানে গ্রীষ্মকালে কালবৈশাখী হয় না? হয়তো নাম শুনেছো তো কালবৈশাখী? তাহলে গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে যে ঝড় বৃষ্টিটা হয় তার নাম হচ্ছে কালবৈশাখী। কি বলি আমরা তাকে? কালবৈশাখী। এই ঝড় বৃষ্টিটা এইখানে একটা রাজ্য রয়েছে তার নাম হচ্ছে আসাম। এই একই ঝড় বৃষ্টি যখন আসামে ঘটে তখন তার নাম হচ্ছে বরদৈশিলা। একই ঝড় বৃষ্টি, তার নাম হয়ে গেল বরদৈশিলা। তাহলে পশ্চিমবঙ্গে যেটাকে আমরা বলছি কালবৈশাখী, সেটাই আসামে কি নাম হয়ে গেল? বরদৈশিলা। একইভাবে যখন কেরল উপকূলে আসছে তখন তাকে আমরা বলছি চেরি ব্লসম। একই ঝড় বৃষ্টি, তার নাম হয়ে যাচ্ছে চেরি ব্লসম। আর গোটা দক্ষিণ ভারত জুড়ে এর নাম হচ্ছে আম্র বৃষ্টি। কি বললাম? পড়া যাচ্ছে তো না পড়া যাচ্ছে না? এর নাম হচ্ছে আম্র বৃষ্টি, অর্থাৎ আমের ফলন একটু বেড়ে যায় দক্ষিণ ভারতে। তাহলে কালবৈশাখী দক্ষিণ ভারতে কি নাম? আম্র বৃষ্টি। এইখানে যে রাজ্যটা রয়েছে তার নাম হচ্ছে কেরল। কেরলে কি বলা হচ্ছে? চেরি ব্লসম। আসামে কি বলছি? বরদৈশিলা। পশ্চিমবঙ্গে কি বলছি? কালবৈশাখী। আর এই সময় উত্তর ভারত জুড়ে একটা গরম হাওয়া প্রবাহিত হয় এই অঞ্চলটাতে। বুঝতে পারলে? একটা গরম হাওয়া প্রবাহিত হয়, স্থানীয় বায়ু প্রবাহিত হয়, যার নাম হচ্ছে লু। তাহলে লু কোথায় প্রবাহিত হয়? কোন কোন রাজ্য? এটা হচ্ছে রাজস্থান, এটা হরিয়ানা, এটা উত্তরপ্রদেশ, এটা মধ্যপ্রদেশ, এমনকি এটা তোমার বিহার পর্যন্ত চলে যায়, বিহার ঝাড়খণ্ড পর্যন্ত চলে যায়। তাহলে এই অঞ্চলে একটা গরম হাওয়া প্রবাহিত হয়। গরমকালে দিনের বেলা বাবা মানা করে না যে বাইরে বেরো না, গরম হাওয়া চলছে, ওই গরম হাওয়াটার নাম হচ্ছে লু। তাহলে গ্রীষ্মকালে উত্তর ভারত জুড়ে যে একটা উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হয় তাকে আমরা বলি লু। বোঝা গেল? আর ঠিক এই সময়তেই রাজস্থানেতে, এই রাজ্যটা হচ্ছে রাজস্থান, এইখানে একটা ধূলি ঝড়ের সৃষ্টি হয়, তাকে আমরা বলি আঁধি। কি বলি? ধুলো ঝড়কে আঁধি। কোথায়? কি নাম রাজ্যটার? নাম কি? রাজস্থান। তাহলে আঁধি কোথায় দেখতে পাবো? রাজস্থানে। ধুলোর ঝড়, যে ঝড়টা হয় প্রচুর ধুলো থাকে, বুঝতে পারলে? তার নাম হচ্ছে আঁধি। এটা তো গেল মোটামুটি গ্রীষ্মকালের বিবরণ। এবার শীতকালে চলে এসো। শীতকালে তাপমাত্রা কমতে শুরু